কি জনিকে ক্লাস করার জন্য রেডি নাকি? জনিকে দেখছি। হ্যাঁ, প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৌসিফ আহমদ রাফিদ, নাইমা জান্নাত ফিমা, ফাহাদ হোসেন, শামসুজ্জা ইবনে আজিজ, রুকায়া রোজা, তৌফিক ওমর নাফিস, ভালো আছি ভাইয়া, আব্দুল আহাদ, আল মাহমুদ সৈকত, শাহাদত হোসেন। আমরা বরাবরের মতো কিছুক্ষণ ওয়েট করি না, সবাই জয়েন করুক, তারপর আমরা ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। তানজিনা তোয়া, শাহাদত হোসেন, রাফিউল ইসলাম, ইশরাত জাহান মুক্তি, দেলওয়ার হোসেন, মাহমুদুল হাসান শুভ, সাদিয়া আফরিন, ওসমান বিন মাহমুদ, সুমায়া আক্তার। আচ্ছা, একটু নাইম হোসেন একটু দেখি তো তোমরা কি প্রবলেম দেখিয়েছো সেগুলো একটু দেখে নিই আমি। ওকে, দশ 11 নম্বর অঙ্কে প্রবলেম বলেছ, এরপর 217 নম্বর পেজের একটা এমসিকিউর কথা বলেছ, তাই তো? ওকে, ওকে ঠিক আছে। আর কি তো মোটামুটি আর বাকি যেগুলো তোমাদের প্রবলেম হবে গ্রুপে ক্লাস করার সময় জানিয়ে দিও ভাই, তাহলেই হবে। জাস্ট নিজেদের মধ্যে যদি আলোচনা না করো তাহলে তোমাদের সুবিধা হবে ভাইয়া। ওকে, একটু বয়াটা সেট করে দেখি আবার। বিসমিল্লাহির রহমানির রহিম। কি অবস্থা হয় কালকে তো উজ্জ্বল ভাই ভালো ক্লাস নিতে পারেনি বয়ার কারণে। বয়ার ঠিক প্রবলেম না তো, বয়া চেক করে দেখলাম বয়া ঠিক আছে। প্রবলেম হচ্ছে আমাদের ফোনে, সব আইফোনে একই প্রবলেম ফেস করতে হচ্ছে, অ্যান্ড্রয়েডে আবার কোনো সমস্যা নেই ভাই, বুঝছো? দেখি একটু কি অবস্থা ভাই। ঠিক আছে, সাউন্ড কি অবস্থা দেখো তো ভাই। দেখো তো ভাই কি অবস্থা। ঠিক আছে না? ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে একজন কমেন্ট করেছো দেখি, সেটা হচ্ছে তোহা চৌধুরী, দিয়ে দেবো। ওকে ভাই, দিয়ে দেবো, কোনো অসুবিধা নাই। আচ্ছা, অনন্যা আনান লিখছে, ভাইয়া 4th চ্যাপ্টার শুরুতেই অনেক কঠিন লাগতেছে। এটা তাহলে ভাই আমার দুর্ভাগ্য। 4th চ্যাপ্টার কিন্তু খুবই মজার, কারণ পুরোটাই বেসিক অধ্যায়, এবং এখানে কিন্তু কঠিন লাগার কোনো কিছু দেখছি না। আমি বুঝতেছি না তোমার কাছে কঠিন লাগছে কেন, তাহলে বিষয়গুলো আমার সঙ্গে একটু শেয়ার করতে হবে ভাইয়া, বুঝছো? কারণ আমি অনেস্টলি মন থেকেই বলছি অধ্যায়টা অনেক মজা। দেখো, আমরা 3টা ক্লাস করেছি এই চ্যাপ্টার সম্ভবত। সেই 3 চ্যাপ্টার কি করছি, প্রথম দিন আমরা গ্রিন কেমিস্ট্রি নিয়ে আলোচনা করেছি, এখানে খুব ইন্টারেস্টিং জিনিসগুলো ছিল। দ্বিতীয় চ্যাপ্টার আমরা শুরু করছি রাসায়নিক গতিবিদ্যা। প্রথম দিন আমরা শুরু করছি বিক্রিয়ার বেগ নিয়ে কথা বলতেছিলাম, এবং বিক্রিয়ার বেগ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, তাপমাত্রা, ঘনমাত্রা, যদি বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থগুলো গ্যাসীয় হয় তাহলে চাপ, প্রভাবক, এগুলোর উপর নির্ভর করে, তাই না? তো আমরা ঘনমাত্রার সাথে সম্পর্ক দেখছিলাম, এবং বিক্রিয়ার বেগ জিনিসটা কি আমি বলেছিলাম, বেগ হচ্ছে একক সময় কোনো কিছু করাই তো আসলে বেগ, বা হার। বেগ ঠিক না তো, হার আর কি, হার। একক সময় কোনো কিছু করাই হচ্ছে হার। আর কেমিস্ট্রিতে বেগ, হার, গতি এগুলো একই জিনিস। তো একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক হ্রাস পায় বা যে পরিমাণ উৎপাদ তৈরি হয় তাকে আমরা কি বলি ভাইয়া বলো তো? তো আমরা দেখেছিলাম একক সময়, ধরো আমরা কি বলেছিলাম ভাইয়া বলতো, এ একটা বিক্রিয়ক, এখান থেকে আমরা প্রোডাক্ট পেলাম, তাই না? প্রোডাক্ট পেলাম, তাই তো? তো ধরো
এটা প্রাথমিক মোল ছিল, আমরা কি বলেছিলাম, ধরো এখানে 50, প্রাথমিক মোল ছিল 50, 10 মিনিট পর, ধরো 10 সেকেন্ড পর আমার ঘনমাত্রা আছে 30। তাহলে কতটুকু হ্রাস পেল? 10 সেকেন্ডে হ্রাস পেল, তাই না? কি বলেছিলাম, 20 ঘনমাত্রা। অতএব 1 সেকেন্ডে কতটুকু হ্রাস পাবে? 20/10 = 2। এই তো হলো আমার এই বিক্রিয়া বেগ বা হার হলো 2 ঘনমাত্রার একক যদি আমরা মোল পার লিটার পার সেকেন্ড। তো এটাকে আমরা প্রকাশ করেছিলাম ডিসি ঘনমাত্রার পার্থক্য বাই ডিটি তাপ সময়ের পার্থক্য। বিক্রিয়ক হলে মাইনাস, উৎপাদ হলে প্লাস। আর যে মোলগুলো থাকবে সেই মোলগুলো কি করতে হবে? ভাগ করতে হবে। বিক্রিয়ার বেগ যখন বলবে তখন ভাগ করতে হবে। বাট এটা যদি বলে যে এই পরিমাণ বিক্রিয়ক হ্রাস পেল বা এই পরিমাণ উৎপাদ তৈরি হলো, যেটাকে আমরা ROR রেট অফ অ্যাফেয়ারেন্স বলি, মানে বিক্রিয়কের ক্ষেত্রে অ্যাফেয়ারেন্স, উৎপাদের ক্ষেত্রে ডিসঅ্যাফেয়ারেন্স, মানে বিক্রিয়ক হ্রাস পাচ্ছে, উৎপাদ আসলে তৈরি হচ্ছে, তখন এই মোল দিয়ে ভাগ করতে হয় না। এবং এই সংক্রান্ত কিছু অঙ্ক আমরা দেখেছিলাম ভাইয়া, তাই না? সুতরাং এই চ্যাপ্টারটা কিন্তু খুব মজার, মানে তোমাদের যদি খুব কঠিন লাগে তাহলে এটা আমার জন্য খুবই দুর্ভাগ্যজনক। ঠিক আছে, যেমন আমরা কি বলেছিলাম যে ধরো 2A প্লাস ধরো 3B, এখান থেকে 3C প্লাস মনে করো D, তাহলে রেট অফ রিয়াকশন মানে বিক্রিয়ার হার যদি আমি বলি তাহলে এটার ক্ষেত্রে কত হবে? -1/2 dA/dt, অর্থাৎ সময়ের সাপেক্ষে ঘনমাত্রার পরিবর্তন। যদি বি উপাদানের সাপেক্ষে আমরা চিন্তা করি তাহলে -1/3 dB/dt। এবং তোমরা রাসায়নিক গতিবিদ্যার প্রথম ক্লাসটা দেখবা কেন এটা ইকুয়াল হয় আর কি, যে বিক্রিয়ার এটা দিয়েও বেগ হতে পারে, এটাও যে কোনোটাই হতে পারে, এবং অবশ্যই বেগ তো একই হবে। এটা হচ্ছে +1/3 dC/dt এখানে দেখা যায় প্লাস, এখানে তো মূল 1 না দিলেও চলে, dd/dt, তাই না? এইটা হলো আমাদের বিক্রিয়ার বেগ বা হার। এবার ROA অর্থাৎ রেট অফ অ্যাপিয়ারেন্স, কার মনে করে এর ক্ষেত্রে বের করছি আমরা এর, তাহলে এই যে dA/dt, আমরা মডুলাস দেই এই কারণে এটা অল টাইম পজিটিভ মান হবে আর কি। এখানে রেটও সবসময় পজিটিভ, এই জন্য তো মাইনাস দিতে হয়, কারণ গতদিন অঙ্কে তোমরা দেখেছো যে বিক্রিয়কের ক্ষেত্রে এই মানটা নেগেটিভ হয়ে যায়, তাহলে 2 নেগেটিভ কেটে গেলে পজিটিভ হয়ে যাবে আর কি। ওকে, যদি আমরা ROA এটা যদি আমরা বি এর ক্ষেত্রে বলি তাহলে কত হবে? dB/dt বিক্রিয়কের ক্ষেত্রে, মানে কতটুকু বিক্রিয়ক হ্রাস পাচ্ছে। এবার উৎপাদের ক্ষেত্রে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স ROD কত হচ্ছে ভাইয়া? dC/dt মডুলাস দিয়ে কেন? কারণ মানটা অল টাইম পজিটিভ হবে এই কারণে। এটা কার? এটা হলো সি এর। এবার ROD কার? এটা ডি এর। তো ডি এর তে 1 মোল আছে, একই হবে dD/dt। এবং এই সংক্রান্ত আমরা কিছু অঙ্ক গতদিন পর্যন্ত করেছি, খুবই মজার অধ্যায়, যদি একটু বুঝে করো। ও হ্যাঁ, অনন্যার ম্যাথ মজা লাগছে। হ্যাঁ, বিক্রিয়াগুলোও কিন্তু খুব ইজি, বুঝছো? যে বিক্রিয়াগুলো আমরা করছি খেয়াল করে দেখবা খুব ইজি, না হলো কিছু বিক্রিয়া আগে করে এসছো। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, বিক্রিয়ার হার ধ্রুবকের বৈশিষ্ট্যগুলো আরেকবার আলোচনা করব। ওকে, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এই হলো আমাদের বিক্রিয়ার হার, তারপর হচ্ছে বিক্রিয়ক একক সময় কতটুকু বিক্রিয়ক হ্রাস পাচ্ছে, কতটুকু উৎপাদ তৈরি হচ্ছে সেইটা বের করার সমীকরণ। ওকে, হার ধ্রুবকের বৈশিষ্ট্য না এসপি দাস, শোনো আমরা আরেকটু সামনে যাই, তাহলে হার ধ্রুবকের বৈশিষ্ট্য তোমাকে আর পড়তে হবে না, ওটা এমনি এমনি হয়ে যাবে। ঠিক আছে, একটি নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে নির্দিষ্ট তাপমাত্রায় ওই বিক্রিয়ার হার ধ্রুবকের মান হচ্ছে নির্দিষ্ট থাকে, কিন্তু তাপমাত্রা পরিবর্তন করলে। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে আরেকটু আলোচনা করি, তাহলে এই 3টা বৈশিষ্ট্য তোমাকে আর পড়াইতে হবে না, তুমি এমনি পারবা। আমরা গতদিন এই অঙ্কগুলো করেছিলাম, 2টা অঙ্ক আমাদের বাকি ছিল, তাই না? একটা হলো 9 নাম্বার আর একটা হলো 11 নাম্বার। তোমরা একজন গ্রুপে পোস্ট দিয়েছো যে 10 নাম্বার অঙ্কটা বোধহয় প্রবলেম হচ্ছে, তাই তো? 10 নাম্বার অঙ্কটাতে প্রবলেম হচ্ছে।
আচ্ছা থাক, আমি পেজ নতুন করেই যাই। তোমরা অর্গানিক কেমিস্ট্রি যদি পড়তা তাহলে বিষয়টা বুঝতে পারতা ভাইয়া, বুঝছো যে এস্টারীকরণ বিক্রিয়াটা আসলে কি। আমি দেখাচ্ছি, দেখো, তাহলে বিষয়টা তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবা। কারণ কঠিন লাগছে বললে এটা আমার খুব খারাপ লাগবে, কারণ কঠিন লাগার কথা না ভাই। কি হলো ইয়ে, ওকে, তোমরা কি এটা 9-10-এ পড়ে এসছো ভাইয়া? দেখো তো, CH3 COOH, এই যে অ্যাসিডের সাথে অ্যালকোহল যদি বিক্রিয়া করা হয়, না পড়ে আসলে সমস্যা নাই, অর্গানিক কেমিস্ট্রি যখন পড়বা তখন তোমরা এটা পড়বা, ঠিক আছে? এইটা একটা উভমুখী বিক্রিয়া, এটা অ্যাসিডের উপস্থিতিতে করতে হয়। অ্যাসিড মানে হচ্ছে H+, কেন H+? এই চ্যাপ্টারতেই সেটা তোমরা পড়বা, অ্যাসিড মানে H+। তো এখান থেকে কি হয়, এই যে OH আর H মিলে এখান থেকে পানিটা বের হয়ে যায়, গেলে কি তৈরি করবে? CH3 COO, এই যে CO, এই যে CH2 CH3, ওকে, প্লাস এই যে পানি। তো বুঝতেই পারছো এটা একটা উভমুখী বিক্রিয়া। তোমরা জানো যে সকল বিক্রিয়া এক ধাপে ঘটে সেগুলো হচ্ছে একমুখী বিক্রিয়া, আর যেসব বিক্রিয়া উভয় দিকে ঘটে তারা হচ্ছে উভমুখী বিক্রিয়া, ঠিক আছে? তো আমাদের এই অঙ্কে বলেছে, যে অঙ্কের কথা তোমরা বলতেছো ভাইয়া, দেখো সেই অঙ্কে বলেছে ইথাইল অ্যাসিটেট, তার মানে বিপরীত বিক্রিয়ার কথা বলেছে। এত ঘনমাত্রা একটি দ্রবণকে HCl যুক্ত করে আর্দ্র বিশ্লেষণ করে 20 মিনিট পর দেখা গেল ইথাইল অ্যাসিটেটের এত মোল পার লিটার অবশিষ্ট আছে। আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়ার সমীকরণ লিখে বিক্রিয়ার গতির হার নির্ণয় করো। সমীকরণ লিখে বলেছে, তাই না? তাহলে উল্টা বিক্রিয়া লিখবো আমরা, এটা নিয়ে কাজ করছি। তো দেখো, উল্টা বিক্রিয়া CH3 COO CH2 CH3, এইটা লিখলাম। সাবমিট, দেখো, প্লাস এই যে পানি, এটা তো উভমুখী বিক্রিয়া, ওই জিনিসই থাকবে। আমরা অ্যাসিড হিসাবে HCl উল্লেখ করেছে, এখানে আমি HCl দিয়ে দিলাম, ওটা প্রভাবক, HCl এর উপস্থিতিতে বিক্রিয়াটা হয়। তাহলে এই যে H-টা লেগে যাবে এর সাথে, আসলে এর সাথে H লাগবে না, এই যে ব্যাপারটা এরকম, এইটুকুর সাথে চলে আসবে OH, তাহলে CH3, এই যে COOH, এই যে COOH, আর H-টা আসবে এইটুকুর সাথে, প্লাস CH3, এই যে CH2OH, এই যে হয়ে গেল অ্যাসিড এবং অ্যালকোহল। বিক্রিয়াটা হয়ে গেছে আমাদের, এই বিক্রিয়াটা আমাদের লিখতে বলেছে, ওকে, বিক্রিয়াটা আমাদের হয়ে গেছে। এবার কি বলেছে একটু দেখে নি। ইথাইল অ্যাসিডের এত মোল, মানে প্রাথমিক ঘনমাত্রা ছিল এত, একটি দ্রবণকে HCl যুক্ত করে আর্দ্র বিশ্লেষণ করে 20 মিনিট পর দেখা গেল ঘনমাত্রা এত হয়েছে, তাহলে 0.2 ছিল 0.08 হয়েছে, তাই না? তাহলে আমরা কি জানি দেখো তো ভাই একটু, আমরা কি জানি দেখো তো, বিক্রিয়ার বেগ মাইনাস কি, ঠিক কিনা? মাইনাস, তাহলে C2 মাইনাস C1 বাই dt, তাহলে মাইনাস C2 কত? 0.08 মাইনাস 0.2 দেখলাম বোধ হয় 2 বাই সময় 20 মিনিট, মিনিটকে সেকেন্ড বানাতো আমরা সাধারণত সেকেন্ডে প্রকাশ করি যেহেতু সময়কে, তাহলে 1200 হচ্ছে, তাই না? 1200, তাহলে এখানে তো মাইনাস মাইনাসে কেটে যাবে, তাহলে অ্যান্সারটা কত আসতেছে দেখো ভাই একটু, 1 × 10⁻⁻⁴। ওকে, একটু দেখে নিই আমরা, এত মোল পার লিটার পার সেকেন্ড, তাহলে এত মোল পার লিটার পার সেকেন্ড, এটাই অ্যান্সার। তোমরা যারা 10 নম্বর অঙ্কের কথা বলেছিলা, এখন একটু প্লিজ বলো তো ভাইয়া, এখন একটু বলো তো ক্লিয়ার কিনা, একটু আমাকে কমেন্টে জানাও তোমরা ক্লিয়ার কিনা। জাস্ট একটু ঠান্ডা মাথায় ভেবে ভেবে ধীরে ধীরে যদি করো, আর প্রতিদিন যদি পড়ালেখা করো ভাইয়া, তাহলে দেখবা যে খুব ইজি লাগছে অঙ্কগুলো বা বিষয়গুলো। আমি হৃদয় থেকে বলছি আমার ভাইয়া, খুবই মজার, খুবই ইন্টারেস্টিং অধ্যায়টা।
যদি কেউ ফাঁকি না দাও, ফাঁকি দিলেই কিন্তু প্রবলেম। ফাইম রেজার একটা স্টুডেন্ট, আমি জানি না এখন সে আছে কিনা, সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট সে। তো সে আমাকে বলছিল যে ভাই আমি 2 দিন ক্লাস মিস করার কারণে পুরো অধ্যায়টা আমার কাছে হজবরল মনে হয়েছে। ঠিক আছে, হ্যাঁ 9 নাম্বারটা তো বলবোই সম্ভবত। 9 নাম্বারটা তো ভাই আমি করেই দেইনি, 9 নাম্বার দেখতে বলেছি, 9 নাম্বারটা তো আমি করেই দেইনি আর কে। আচ্ছা থ্যাংক ইউ। মোস্তাফিজুল লিখেছে ক্লিয়ার। আবুল কালাম বুঝেছি ভালোভাবে ভাইয়া। তাহমিদুর তুর্য বলেছে জি ভাইয়া ক্লিয়ার, জি ভাই ক্লিয়ার। তন্ময় ইসলাম অঙ্কগুলো সহজ দিলে, হ্যাঁ আসলে তোমরা থিওরি ভালো বুঝেছো জন্যই কিন্তু অঙ্কগুলো সহজ। ওকে থ্যাংক ইউ, সবাই লিখেছো ক্লিয়ার এই অঙ্কটা, তাই না? এই হলো আমাদের 10 নাম্বার অঙ্ক। এইবার দেখো 9 নাম্বার অঙ্ক। এখান থেকে কিন্তু একটা এমসিকিউ আছে ভাইয়া, জানো? আমি দেখাচ্ছি এমসিকিউটা। এখানকার একটা এমসিকিউ এসছে ঢাকা ইউনিভার্সিটিতে। হ্যাঁ, নয় নাম্বার কি বলেছে দেখো, এই যে 9 নাম্বার অঙ্কটা, তাই না? ওকে, এক্স প্লাস ওয়াই এখান থেকে প্রোডাক্ট তৈরি হয়েছে। এই বিক্রিয়াটির দুটি বিক্রিয়কের বিভিন্ন ঘনমাত্রায় বিক্রিয়াটির গতির হার নিম্নের ছকে দেওয়া হলো। এই বিক্রিয়ার বেগ ধ্রুবক নির্ণয় করো। কে এর মানটা বের করতে বলছে, বেগ ধ্রুবক। তো খেয়াল করো এখানে এক্স এর ঘনমাত্রা যখন 0.02, ওয়াই এর ঘনমাত্রা যখন এক্স এর ঘনমাত্রা যখন 0.04, ওয়াই এর ঘনমাত্রা যখন 0.02, তখন বিক্রিয়ার হার, গতির হার এত, এটা বলে দিয়েছে। এইবার গত ক্লাসে আমরা বলেছি যে কোন একটা বিক্রিয়ার বেগ একটা বিক্রিয়কের উপর নির্ভর করে নাকি দুইটার উপর নির্ভর করে, অবশ্যই আমাদের ওই সমীকরণ দেওয়া থাকতে হবে। দেখবো যে যাদের সমানুপাত বুঝবো তাদের উপর নির্ভর করে। একটা বিক্রিয়ার আন্দাজি দিয়ে তোমাকে বললো এই বিক্রিয়ার বেগ কোনটির ঘনমাত্রার উপর নির্ভর করবে, এই ধরনের প্রশ্ন কখনোই পরীক্ষায় দেওয়াটা সমীচীন হবে না। এবং গতদিন আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিশ্ববিদ্যালয় দুটো এমসিকিউ দেখেছি। তোমরা যতক্ষণ ধরে আমাকে বলবা এই বিষয়টা কঠিন লাগছে, ততক্ষণ ধরে আমি তোমাদেরকে বুঝাবো। অর্থাৎ আমার শরীরে 1 বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি এই টপিকটা তোমাদের কখনোই কঠিন রূপে পার হতে দিব না। কথা বুঝতে পারছো? এখন অধ্যায়টা খুবই মজার এবং এই অধ্যায়টা অনেকের কাছেই কঠিন লাগে যারা বিষয়গুলো বুঝে পড়ে না। বাট আমি যেহেতু তোমাদের প্রাণ খুলে বিষয়গুলো বুঝাই, কোনো জায়গায় কোনো খটকা রাখি না, ফলে কঠিন লাগার কোনো প্রশ্নই ওঠে না। যদি লাগে সেটা আমার ব্যর্থতা, আমি তো আমার ব্যর্থতা মেনে নেব না ভাইয়া, আমি তোমাদেরকে অবশ্যই বুঝিয়েই ছাড়বো। ওকে, তো এক্স এর ঘনমাত্রা যখন 0.02, ওয়াই এর ঘনমাত্রা 0.4, ওয়াই এর ঘনমাত্রা যখন 0.02, তখন বিক্রিয়ার গতি হলো বা গতির হার হলো এত। এইবার আমাদের দ্বিতীয় ডাটাতে বলছে ওয়াই এর ঘনমাত্রা 0.02 রাখা হয়েছে। দেখো এক্স এর ঘনমাত্রা 0.02, মানে এক্স এর ঘনমাত্রা চেঞ্জ করে ফেলা হয়েছে। আমরা দেখছি বিক্রিয়ার গতির হারটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে ওয়াই স্থির রেখে এক্স চেঞ্জ করে আমরা দেখতেছি যে বিক্রিয়ার গতির হারটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে এই বিক্রিয়ার বেগ অবশ্যই এক্স এর ঘনমাত্রার উপর নির্ভর করে। এই বিক্রিয়ার বেগ অবশ্যই এক্স এর ঘনমাত্রার উপর নির্ভর করে, কারণ এক্স এর ঘনমাত্রা চেঞ্জ করার কারণে বিক্রিয়ার বেগ চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা দেখব ওয়াই এর উপর নির্ভর করে কিনা। দেখছি এক্স এর ঘনমাত্রা দেখো আবার আগের মতোই করা হয়েছে। এবার ওয়াই এর ঘনমাত্রা চেঞ্জ করে 0.01 করা হয়েছে, বিক্রিয়ার বেগ দেখো আগের মতোই হয়ে গেছে। তার মানে এই বিক্রিয়ার বেগ শুধুমাত্র এক্স এর ঘনমাত্রার উপর নির্ভর করে, ওয়াই এর উপর নির্ভর করে না। কারণ ওয়াই এর ঘনমাত্রা চেঞ্জ করলেও বিক্রিয়ার গতির হারের কোনো চেঞ্জ হচ্ছে না। এইটুকু বুঝতে পেরেছো কিনা? সরি, একটু প্লিজ বলো এইটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা, সেইটা আমাকে আগে বলো একটু, যে এই বিক্রিয়ার বেগটা শুধুমাত্র এক্স এর ঘনমাত্রার উপর নির্ভর করে, ওয়াই এর ঘনমাত্রার উপর নির্ভর করে না। এইটুকু বুঝতে পেরেছো কিনা তোমরা আমাকে একটু প্লিজ শুধু কমেন্টে জানাও। থ্যাংক ইউ, অনেকে অলরেডি জানাচ্ছ, বুঝতে পেরেছি। আব্দুল আহাদ, রাফিউল ইসলাম, অভি, আবুল কালাম, SMS নাবিল, নিলয় কুমার তনি, SP দাস, বৃষ্টি, কামরুল নেসা কান্তা,
জসিম উদ্দিন, তৌফিক ওমর নাফিস, সৌরভ চৌধুরী, শামসুজ্জোহা ইবনে আজিজ, ফাহাদ হোসেন। ওকে, তাহলে এইটুকু যদি তোমরা বুঝে থাকো তাহলে আমি একটা এমসিকিউ থেকে একটু ঘুরে আসতে চাই, তারপর এই অঙ্কে আমি আসব। ওকে, আমি একটা এমসিকিউ থেকে আগে ঘুরে আসতে চাই ভাইয়া। দেখো একটু, এমসিকিউ ঢাকা ইউনিভার্সিটি কোনটার মধ্যে আছে? এই ফাইলের মধ্যে বোধ। হ্যাঁ ঠিক আছে, আমরা আগে একটা এমসিকিউ দেখে আসবো, তারপর আবার এখানে ওহো ওই এমসিকিউটা বোধহয় তোমাদের ইয়েতে নাই। আচ্ছা তবু একটু দেখি ভাইয়া, সম্ভবত এখানে নাই তোমাদের কনসেপ্ট বুকে, ওটা অ্যাডমিশনদের কনসেপ্ট বুকে আছে, তবু একটু দেখার চেষ্টা করছি। আচ্ছা এখানে তো চলে গেছে ইঞ্জিনিয়ারিং এ। ইউনিভার্সিটিতে এসছি, দেখছি ভাইয়া, দাঁড়াও। অনেক মজার মজার এমসিকিউ আছে বুঝছো, পুরোটাই বেসিক। যদি কেউ মুখস্থ করে ক্লাস না করে, ক্লাস না বুঝে এগুলো করতে চায় তাহলে ধরা খেয়ে যাবে আর কি। হ্যাঁ, কারণ আমরা তো কেবল শুরু করেছি, প্রথম টপিকসই তো এখনো আমাদের শেষ হয়নি। হ্যাঁ, আরো টপিকস তো বাকি আছে, এই টপিকস নয়, আরো টপিকস আছে। দেখছো, ঢাকা ইউনিভার্সিটি 4-5-14-15 সেশনের একটা এমসিকিউ, a+2b d বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার সমীকরণ হলো এইটা। যদি উভয় বিক্রিয়কের ঘনমাত্রা দ্বিগুণ করা হয় তাহলে হার কয় গুণ বৃদ্ধি পাবে? উভয়ের দ্বিগুণ। উভয়ের যদি দ্বিগুণ করা হয় তাহলে বিক্রিয়ার বেগ কয় গুণ বৃদ্ধি পাবে ভাই বলো দেখি? 4 গুণ। ঠিক আছে, দুটাই যদি দ্বিগুণ করা হয়। তোমাদের এটা নাই ভাইয়া বুঝছো, এখানে নাই। ওকে, আমি বোর্ডে লিখে দেবো, অসুবিধা নাই। ওকে, এখানে যেহেতু নাই, ও ওকে, দেখো আমরা এমসিকিউটা দেখতে পাচ্ছি না, আমি প্রয়োজন লিখে দেবো বোর্ডে ভাই। আমরা আগে জিনিসটা একটু সলভ করে নিই। ওকে, দেখো তাহলে আমরা দেখতে পাচ্ছি ভাইয়া, আমরা সবাই কনফার্ম যে এই বিক্রিয়ার বেগ শুধুমাত্র এক্স এর ঘনমাত্রার উপর নির্ভর করে, তাই না? তাহলে শুধুমাত্র এক্স এর ঘনমাত্রার উপর যদি নির্ভর করে তাহলে খেয়াল করো ভাইয়া প্লিজ একটু, তাহলে একটু খেয়াল করো, তাহলে এই বিক্রিয়ার রেট বা হার, এখন হারকে তুমি আর দ্বারা প্রকাশ করো, বা ওই ভি ভ্যালোসিটি ভি দ্বারা প্রকাশ করো, বা -dc/dt দ্বারা প্রকাশ করো, যেটাই করো না, কোনো বিষয় না। আমি একটা কথা তোমাদের প্রায় বলি না, যে আমার নাম যদি রবীন্দ্রনাথ ঠাকুর হতো তাও আমি তোমাদের পড়াইতামই, আর রবীন্দ্রনাথের নাম যদি জুয়েল হতো তবু সে বিশ্বকবি হতো। নামে কি বাজায় আসে, তুমি যেই নাম দ্বারাই তোমার দেওয়া হোক না কেন। তো আমি কয়েকদিন আগে রাস্তার পাশে একটা লোককে ভিক্ষা করতে দেখছিলাম, জানো, নাম হচ্ছে বাদশাহ। আবার অনেক ফকিরের নামের আগে ফকির আছে, ফকির আলমগীর, তারা কিন্তু আসলে বাস্তবে ফকির না। তো নামেই বা কি যায় আসে, তুমি যেটা দ্বারা প্রকাশ করো না কেন মান একই হবে। তাহলে বিক্রিয়ার রেট ইজ ইকুয়াল টু কে ইন্টু সি, তাই না, মানে ঘনমাত্রা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র এক্স এর ঘনমাত্রা সমানুপাতিক, তাই এখানে ভাইয়া আমরা বিক্রিয়ার রেট ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স এর ঘনমাত্রা দিলাম, কারণ এক্স এর ঘনমাত্রা সমানুপাতিক, ওয়াই এর উপর নির্ভর করে না। বিক্রিয়ার বেগ ধ্রুবক, আমাদের কেটা বের করতে বলছে, তাহলে কে ইজ ইকুয়াল টু এক্স। এক্স এর তুমি যেটা খুঁজি সেটা বসাও, সমস্যা না, একই আসবে। 0.02 বসাও, 0.04 বসাও, তাহলে 0.04 বসাইলে এখানে হার কত আছে তখন? 3.6 ইন্টু 10⁻³ তুমি যদি 0.02 বসাতে চাও তাহলে হার বসাবো 1.8 ইন্টু 10⁻³ অ্যান্সার হয়ে আসবে। যেটাই বসাও উত্তর একই আসবে। আমরা এখানে ওয়াই কাউন্ট করলাম না কেন? কারণ বিক্রিয়ার বেগ শুধুমাত্র এক্স এর ঘনমাত্রার উপর নির্ভর করে, ওয়াই এর উপর নয়। এই কারণে আমরা শুধুমাত্র এক্স এর ঘনমাত্রা সমানুপাতিক দিয়ে, ঘনমাত্রা তো এক্স এর দেওয়াই আছে,
আর বিক্রিয়ার হারও তো দেওয়া আছে, আমরা কে এর মানটা অনায়াসে বের করে ফেলতে পারি। এখন একটু তোমরা প্লিজ জানাও তো ভাইয়া ক্লিয়ার কিনা প্লিজ। উল্টা হইছে, ওহো আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, এখানে লেখাটা উল্টা হয়েছে, সরি সরি সরি। আর ইজ ইকাল টু কে ইন্টু এক্স, উল্টা হয়েছে, ঠিক বলেছ। কে ইজ ইকাল টু, তাহলে আর কত আছে ভাইয়া, ধরো এটা দিলাম আমি 1.8 ইন্টু 10⁻³ আর ঘনমাত্রা 0.02। ওকে, উল্টা হয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমি বুঝতে পেরেছি ভাইয়া। তোমরা আমাকে একটু বলো যে এখন ক্লিয়ার কিনা, এটা ক্লিয়ার কিনা। আমি তোমাদের ঢাকা ইউনিভার্সিটিতে যে প্রশ্নটা এসছে আমি দেখাচ্ছি কিভাবে প্রশ্নটা এসছে, ওটা অ্যাডমিশনদের কনসেপ্ট বুকে আছে অবশ্য। সবাই ক্লিয়ার কিনা আমাকে এখন প্লিজ জানাও যে 9 নাম্বার অঙ্কটা তোমরা সবাই ক্লিয়ার কিনা। থ্যাংক ইউ। তাসনিমা ইসলাম লিখেছ ক্লিয়ার, সুপ্ত কুন্ডু লিখেছ ক্লিয়ার। আচ্ছা, আবুল কালাম বুঝেছি এখন। আচ্ছা, 9 নাম্বারটা সবাই ক্লিয়ার লিখেছ। তো আমি তো যেহেতু এখানে সাবি তুমি তো পিডিএফ করতে পারবো না ফাইলটা, আচ্ছা ঠিক আছে, অন্যদিন দেখাবো। এখান থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকে সেম জাস্ট এখানে অঙ্ক দিয়েছে আর ওখানে বলেছে এরকম, মানে অপশনগুলো দিয়েছে এরকম ভাই, দেখো জাস্ট অপশন দিয়েছে এরকম। এ নাম্বার অপশন দিয়েছে বিক্রিয়ার বেগ ইজ ইকাল টু কে ইন্টু এক্স। তারপর ধরো বি নাম্বার অপশন দিয়েছে বিক্রিয়ার বেগ ভি দিয়েছে ওখানে, বুঝছো, ভ্যালোসিটি ভি দিয়েছে কে ইন্টু ওয়াই। তারপর সি নাম্বার অপশন দিয়েছে বিক্রিয়ার বেগ কে এক্স ওয়াই। ডি নাম্বার দিয়েছে সবগুলোই এরকম 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 টাইপের একটা এমসিকিউ দিয়ে এগুলো অপশনও দিয়েছে। তো যারা বুঝবে না তারা ভাববে যে এক্স এবং ওয়াই দুটাই তো বিক্রিয়া অংশ নিয়েছে, তাহলে বিক্রিয়ার বেগ বোধহয় দুটার উপরে নির্ভর করবে। কিন্তু ডাটা থেকে আমরা বুঝতে পারছি ওয়াই এর ঘনমাত্রা পরিবর্তন করলে বিক্রিয়ার ওকে, তাহলে যেহেতু আমাদের দেখতে পাচ্ছি যে এক্স এর ঘনমাত্রা পরিবর্তন করলে বিক্রিয়ার বেগ পরিবর্তন অথবা এক্স এর উপর নির্ভর করবে। ওকে, এইবার আমাদের 11 নম্বর অঙ্ক। তার আগে আমরা একটু চলে আসব আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, আমি একটু পরে কথা বলছি, ক্লাস নিচ্ছে। ওকে, এইবার দেখো ভাইয়া, আমরা গত ক্লাসে বলেছি কোন একটা বিক্রিয়ার বেগ বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক না। যদি প্রথম ঘাতের সমানুপাতিক হয় তাহলে ক্রম হচ্ছে 1, যদি দ্বিতীয় ঘাতের সমানুপাতিক হয় ক্রম হচ্ছে 2, যদি তৃতীয় ঘাতের সমানুপাতিক হয় তাহলে ক্রম হচ্ছে 3। আর যদি বিক্রিয়ার ঘনমাত্রার উপর নির্ভর না করে মানে 0 ঘাতের সমানুপাতিক হয় তাহলে বিক্রিয়ার ক্রম হচ্ছে 0। মজার ব্যাপার হলো এইসব প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম, শূন্য ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের যে রাশিমালাগুলো, এই যে দেখো ভাইয়া, ধরো যে এ প্লাস, ধরো এ থেকে একটা প্রোডাক্ট পেলাম আমরা, তো এই বিক্রিয়াটার বেগ dx বাই dt এর যে ঘনমাত্রা মনে করো ভাইয়া, সেই ঘনমাত্রার সমানুপাতিক কে ইন্টু এর ঘনমাত্রার, এর যদি ধরো প্রথম ঘাতের সমানুপাতিক হলো তাহলে বিক্রিয়ার ক্রম হচ্ছে 1, মানে প্রথম ক্রম, দ্বিতীয় হলো 2, তৃতীয় হলো 3। পুরাতন সিলেবাসে তোমাদের এইসব প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম, শূন্য ক্রম বিক্রিয়াগুলোর হার ধ্রুবকের যে রাশিমালাগুলো কেমন হবে, হার ধ্রুবকের রাশিমালাগুলো কেমন হবে, এই প্রতিপাদনগুলো তোমাদের সিলেবাসে ছিল। বাট নতুন সিলেবাসে এই প্রতিপাদনগুলো তুলে দিয়েছে, কোথায় থেকে আসলো এটা তোমাদের দেখার দরকার নাই। তাহলে নর্মালি আমরা হার ধ্রুবকের এককটা কি বের করতে পারি না প্রথম ক্রম? তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের এককটা কি হবে দেখো তো ভাই, কে ইজ ইকাল টু, হারের একক কি বলো তোমরা আমাকে, হারের একক কি? মোল পার লিটার
পার সেকেন্ড। আর ঘনমাত্রার একক কি? মোল পার লিটার। তাহলে খেয়াল করো তো একটু, মোল পার লিটার মোকাবেলা হয়ে গেল। তাহলে এককটা কি আসলো? পার সেকেন্ড। প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক হলো পার সেকেন্ড। তাহলে তোমরাই বলো, প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের মান কি ঘনমাত্রার উপর নির্ভর করছে? কারণ ঘনমাত্রা তো আসলে কেটেই যাচ্ছে, তাই প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের মান কিন্তু ভাইয়া ঘনমাত্রার এককের উপর নির্ভর করে না। এইটা একটা প্রথম ক্রম বিক্রিয়ার বৈশিষ্ট্য, কারণ মোল পার লিটার কেটে যাচ্ছে, থাকছে শুধুমাত্র পার সেকেন্ড। অর্থাৎ প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের এককটা হলো পার সেকেন্ড। এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কিনা প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও ভাইয়া। এইটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা প্লিজ একটু কমেন্টে জানাও। প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক হলো পার সেকেন্ড, এইটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও। আচ্ছা, ইজাজুল ইসলাম লিখেছো ক্লিয়ার, তানিয়া খাতুন লিখেছো জি ভাইয়া, নিলয় কুমার বুঝেছি, থ্যাংক ইউ। আবুল কালাম বুঝতে পেরেছি ভাইয়া। আচ্ছা, বৃষ্টি লিখেছো বুঝেছি। তোমরা আমাকে একটা এমসিকিউ জিজ্ঞেস করেছিলে এখান থেকে, দেখো। আচ্ছা, এটাতে বোধহয় না, এটা হ্যাঁ ঢাকা 217 নাম্বার বোধহয় দেখলাম, 217 নাম্বার সম্ভবত, 217 নাম্বার একটা এমসিকিউ তোমরা আমাকে জিজ্ঞেস করেছো, মানে গ্রুপে পোস্ট দিয়েছো, তোমরা দেখবা ওটা সম্ভবত 217। একটু দেখি, ঠিকই আছে। এই যে ঢাকা ইউনিভার্সিটি 18-19 এমসিকিউ, প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের মান নিচের কোনটির ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়? তাপমাত্রার উপর হার ধ্রুবকের মান তাপমাত্রার উপর নির্ভরশীল, একটু পরে সেটা বুঝতে পারবা। বিক্রিয়ার অর্ধায়ন নামে একটা জিনিস আছে, আসলে একাডেমিক সিলেবাসে তোমাদের এত কিছু নাই ভাইয়া, বুঝছো তো। আমি তারপর বলছি অর্ধায়নটা আমি দেখাবো না তোমাদের। প্রভাবক পরিবর্তন করলে তো অবশ্যই তোমরা জানো যে বিক্রিয়ার বেগ চেঞ্জ হয়। শোনো একটু শুধু হিন্টস দেই তোমাদের, অর্ধায়ন নির্ণয় পরে কথা বলছি। তাপমাত্রা পরিবর্তন করলে তো বিক্রিয়ার বেগ পরিবর্তন হয়, স্বাভাবিক। তাপমাত্রা পরিবর্তন করলে বিক্রিয়ার বেগ পরিবর্তন হয়। আর এক মোল ঘনমাত্রার ক্ষেত্রে বিক্রিয়ার যে বেগটা আমরা পাই সেটাই আসলে বেগ ধ্রুবক। এক মোল ঘনমাত্রার ক্ষেত্রে বিক্রিয়ার বেগ ইজিক্যাল টু বেগ ধ্রুবক। মনে আছে কি, সি এর মান যখন 1 হয়, এক মোল ঘনমাত্রার ক্ষেত্রে বিক্রিয়ার বেগ ইজিক্যাল টু বেগ ধ্রুবক। তাহলে তাপমাত্রা পরিবর্তন করলে যদি বেগ পরিবর্তন হয় তাহলে বেগ ধ্রুবকও পরিবর্তন হবে, কারণ বেগ সমান তো বেগ ধ্রুবক। তাহলে অবশ্যই তাপমাত্রার উপর নির্ভরশীল, না তাপমাত্রা নির্ভরশীল। প্রভাবকের উপর তো অবশ্যই নির্ভরশীল হবে, কারণ প্রভাবক পরিবর্তন করলে বিক্রিয়ার বেগ পরিবর্তন হয়। তাহলে বেগ সমানই তো বেগ ধ্রুবক, তাহলে বেগ ধ্রুবকও পরিবর্তন হয়ে যাবে। অর্ধায়ন সম্পর্কে তোমাদের ধারণা ঠিক আছে, কিন্তু বিক্রিয়কের ঘনমাত্রার উপর যে নির্ভর করে না, সে তো একটু আগেই তোমরা দেখলা যে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক হলো পার সেকেন্ড। ওকে, তোমরা যারা এই এমসিকিউটা জিজ্ঞেস করছিলা, 217 নাম্বার, এখন ক্লিয়ার কিনা ভাই বলো দেখে, যে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের মান নিচের কোনটির ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়? বিক্রিয়কের ঘনমাত্রার উপর। কোনটির উপর নির্ভরশীল নয়, সরি, বিক্রিয়কের ঘনমাত্রার উপর। প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও ভাইয়া যে তোমরা বুঝতে পেরেছো কিনা। তোমাদের কমেন্টের জন্য আমি ওয়েট করছি। আচ্ছা ভাইয়া, কোন ঘনমাত্রার পাওয়ার কত এইটা বুঝতে পারবা না? রাফিউল ইসলাম অভি, এইটা বুঝতে পারবা না ভাই, এটা পরীক্ষিত। তোমরা গতদিন যে তোমাদের বিক্রিয়া ক্রমের সংজ্ঞা রুমে পড়তে দিয়েছিলাম, সেখানে দেখোনি তোমরা যে কি বলা হচ্ছে ওখানে, যে কোন একটা বিক্রিয়ার পরীক্ষালব্ধ গতিবেগ বা হার, ওই পরীক্ষালব্ধ, এটা পরীক্ষালব্ধ ফল। ক্লিয়ার? মিনাজুল ইসলাম নিলয়, গতদিন এটা আমরা বলেছি, তার মানে অবশ্যই এই এখন এসে জিজ্ঞেস করছো ভাইয়া ক্রমটা আসলে কি, তার মানে শামিমা সামসাদ অবশ্যই এমসিকিউ সলভ করবা, যেটা পারবা করবা, যেটা পারবা না রেখে দিবা। আমি তোমাদের এমসিকিউর উপর তো ক্লাস দিব আলাদা। এই যে দেখো তোমরা ক্রম, যারা গতদিন ক্লাস করনি অথবা ক্লাসরুমে গিয়ে পড়নি, তারা এটা সমস্যা হচ্ছে যে ধরো কোন একটা বিক্রিয়ায়, ধরো এ প্লাস বি প্লাস সি অংশ নিয়েছে, নিয়ে প্রোডাক্ট পেলাম আমরা। এর ঘনমাত্রা মনে করো C1, বি এর ঘনমাত্রা মনে করো C2, সি এর ঘনমাত্রা মনে করো C3। আমরা এক্সপেরিমেন্ট করে দেখলাম যে এই বিক্রিয়াটার বেগ
কার কার সি এর ঘনমাত্রা সমানুপাতিক তার মনে করো n1 ঘাতের, C2 এর ঘনমাত্রা সমানুপাতিক তার মনে করো n2 ঘাতের, C3 ঘনমাত্রা n3 ঘাতের। তাহলে বিক্রিয়ার ক্রমকে যদি আমরা n দ্বারা প্রকাশ করি তাহলে n = n1 + n2 + n3। গত ক্লাসে আমরা এটার অনেক এমসিকিউ দেখেছি, কিন্তু যারা ক্লাসটা করোনি অথবা ভালো করে দেখোনি তারাই ক্রমে প্রবলেম হচ্ছে। এখন তোমরা হয়তো বলবা কত ঘাতের সমানুপাতিক হবে আমরা কি করে বুঝবো? এটা তুমি বুঝতে পারবা না, এটা দেওয়া থাকবে প্রশ্নে, দেওয়া না থাকলে পারবা না, কারণ বিক্রিয়ার ক্রম একটা পরীক্ষালব্ধ ফল। বিক্রিয়ার ক্রম, কারণ বিক্রিয়ার বেগই তো পরীক্ষালব্ধ জিনিস। পরীক্ষা থেকে বলতে হয় যে বিক্রিয়ার বেগ কিভাবে পরিবর্তন হচ্ছে, কার উপর নির্ভর করছে। সুতরাং এটা এক্সপেরিমেন্টাল জিনিস, তুমি বুঝতে পারবা না কোনটার মানে কত ঘাতের সমান, এটা দেওয়া থাকবে, সেখান থেকে আমরা বুঝবো। যেমন একটা এমসিকিউ দেখেছিলাম না আমরা গতদিন, এখানে আছে কি, এখানে বোধহয় নাই, এই যে এই জায়গায় আছে একটা এমসিকিউ দেখেছিলাম আমরা। দেখো এই যে একটি বিক্রিয়ার অংশগ্রহণকারী বিক্রিয়াগুলো এক্স ওয়াই জেড নিচের প্রদত্ত কোন হার সমীকরণ বিক্রিয়াটির সামগ্রিক ক্রমের মান 0.5 নির্দেশ করে। এই যে বিক্রিয়ার সবগুলার হারের সমীকরণ কিন্তু বলে দিয়েছে, যাদের ঘাতের সমষ্টি 0.5 হবে সেটাই অ্যান্সার, যাদের ঘাতের সমষ্টি 0.5 হবে সেটাই অ্যান্সার। আচ্ছা এখন বলো ক্লিয়ার কিনা, বিক্রিয়ার ক্রমটা এখন বলো ক্লিয়ার কিনা, যে কোন একটা বিক্রিয়ার বেগ যে সকল বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক হবে, কারণ যতগুলা বিক্রিয়ক থাকবে সবগুলোর উপর বিক্রিয়ার বেগ নির্ভর নাও করতে পারে, যাদের উপর নির্ভর করবে তাদের কত ঘাত, মানে কিভাবে নির্ভর করছে, সমানুপাত না বর্গের সমানুপাত, সেই ঘাতের সমষ্টি হচ্ছে বিক্রিয়ার ক্রম। আর এটা অবশ্যই হারের সমীকরণ দেওয়া না থাকলে তুমি কখনোই পারবা না যে বিক্রিয়ার ক্রম কত। ওকে, আমার মনে হয় এখন তোমরা বুঝতে পেরেছো, এটা ক্লিয়ার। ওকে, তাহলে এই আমরা দেখলাম প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক। এবার দ্বিতীয় ক্রম বিক্রিয়া মনে করো, দেখো ভাইয়া দ্বিতীয় ক্রম বিক্রিয়ার দ্বিতীয় ক্রম, এবার আমরা দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক বের করছি, দ্বিতীয় ক্রম। আর এসপি দাস তুমি এই যে জিজ্ঞেস করলা ভাইয়া হার ধ্রুবকের বৈশিষ্ট্য, আচ্ছা ঠিক আছে, বিক্রিয়ার রাসায়নিক গতিবিদ্যা টপিকটুকু শেষ করি আমরা, তখন আমাকে আর তোমাকে হার ধ্রুবকের বৈশিষ্ট্য পড়াতে হবে না, এমনি এমনি পড়া হয়ে যাবে। তাহলে দ্বিতীয় ক্রম, তাহলে বিক্রিয়ার বেগ dx/dt = k, তার মানে নিশ্চয় দ্বিতীয় ঘাতের সমানুপাত। তাহলে কে সমান কি হবে বলতো, দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক, দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক, তাহলে কে সমান কি হবে, উপরে বেগ মোল পার লিটার পার সেকেন্ড, আর নিচে ঘনমাত্রা স্কয়ার, তার মানে কি মোল পার লিটার ইন্টু মোল পার লিটার। এই যে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক, এটার একক বের করছি আমরা, একক। তাহলে খেয়াল করো তোমরা, একটা মোল পার লিটার একটা মোল পার লিটার মোকাবেলা হয়ে গেল, আর নিচে একটা মোল পার লিটার থেকে গেল, এটা উপরে গেলে কি হবে, লিটার পার মোল পার সেকেন্ড। এটা হলো আমাদের দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক, লিটার পার মোল পার সেকেন্ড। এইটা হলো আমাদের দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক। আমাকে একটু প্লিজ কমেন্টে জানাও তো ভাইয়া বুঝতে পারলা কিনা। ওকে, মাহফুজুর নবী, শাহিদা সুলতানা লাবণী, ইজাজুল ইসলাম, মহুয়া সরকার, এসপি দাস, শামীম সামসাদ। আচ্ছা শামিমা সামসাদ বলেছে ভাই আরেকবার বলেন, কি বলবো ভাই আরেকবার বলো দেখি, আমি তো খালি মানগুলো বসাই দিয়েছি। এর মান কি, মোল পার লিটার পার সেকেন্ড বাই এ স্কয়ার, তার মানে কি মোল পার লিটার গুণ মোল পার লিটার। একটা মোল পার লিটার কেটে গেল, থাকলো কি এই যে উপরে চলে গেল, এটা তাহলে লিটার পার মোল পার সেকেন্ড। ওকে, এইবার আমরা একটু শূন্য ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক দেখতে চাই।
শূন্য ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক দেখবো আমরা এখন। শূন্য ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক। একইভাবে বিক্রিয়ার বেগ dx/dt = k ইন্টু, তার মানে শূন্য ঘাতের সমানুপাত, তাহলে k = কি হবে, উপরে ঘনমাত্রা একক কি, মোল পার লিটার পার সেকেন্ড। আর এটা তো 1 না ভাই, বলো দেখি, কারো ঘাত 0 মানে কি, সেটা 1, তার মানে এটাই একক, মোল পার লিটার পার সেকেন্ড। অর্থাৎ বিক্রিয়ার হারের যে একক সেটাই হবে শূন্য ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক। এগুলো কিন্তু তোমাদের এমসিকিউ দিতে পারে। প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক, শূন্য ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক, ওকে, দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক, এগুলো তোমাদের পরীক্ষায় দিতে পারে। আমার বিশ্বাস তোমরা এখন ক্রম জিনিসটা কি এবং হার ধ্রুবকের বিভিন্ন ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের এককগুলো বুঝতে পেরেছ। তাই না আমরা ক্রম কাকে বলেছিলাম, যে বিক্রিয়কগুলোর যাদের ঘনমাত্রার সমানুপাতিক, কত ঘাতের সমানুপাতিক, সেই ঘাতগুলোর সমষ্টি হচ্ছে ক্রম। আর কোনটা কোন ঘাতের সমানুপাতিক আমরা কি করে বুঝবো, এটা বুঝতে পারবো না, এটা একটা পরীক্ষালব্ধ ফল। এই সমীকরণ দেওয়া না থাকলে কখনোই তুমি বুঝতে পারবে না কোনো বিক্রিয়ার ক্রম কত। আমরা প্রথম ক্রম, এই যে দ্বিতীয় ক্রম, শূন্য ক্রম, এই ক্রম বিক্রিয়াগুলোর হার ধ্রুবকের এককগুলো দেখলাম, ঠিক আছে। আমরা এখন অঙ্কে চলে যাব। আসতেইছে না, কি ব্যাপার? এই যে দেখছো, এই যে আমরা এখন চলে যাব, খেয়াল করো অঙ্কে 11 নম্বর অঙ্কটা ভালো করে খেয়াল করো। একটি প্রথম ক্রম বিক্রিয়া হার ধ্রুবক কে এর মান দেওয়া আছে। একটা প্রথম ক্রম বিক্রিয়ার এখানে কে এর মান দেওয়া আছে। ভাইয়া দেখো, এখানে আমাদের কে এর মান দেওয়া আছে 1.05 ইন্টু 10⁻² পার সেকেন্ড। কারণ প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক পার সেকেন্ড একটু আগে আমরা দেখে আসলাম। যদি বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রা এত এবং 3 মিনিট পর ঘনমাত্রা, তার প্রাথমিক ঘনমাত্রা কত ছিল, এইটা, 3 মিনিট পর ঘনমাত্রা কত ছিল, এইটা, তাহলে বিক্রিয়াটির প্রাথমিক হার কত, তাহলে প্রাথমিক হার, তাহলে হার dx/dt মনে করো বা ভি লিখো, যাই করো না কেন, কে ইন্টু সি, ওকে। তাহলে প্রাথমিক হার মানে প্রথম দিকে বিক্রিয়া বেগ কত ছিল, তাহলে হার ধ্রুবক কত 1.05 এবং সেই সময় ঘনমাত্রা কত ছিল, সেই সময় ঘনমাত্রা ছিল 0.8। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। ক নাম্বারের অ্যান্সার হয়ে গেল, প্রারম্ভিক হার হয়ে গেছে। ক নাম্বারের অ্যান্সারটা আমাদের হয়ে গেল। ক নাম্বারটা বুঝতে পেরেছো কিনা প্লিজ আমাকে একটু তোমরা জানাও। প্রথম ক্রম বিক্রিয়ার প্রাথমিক ঘনমাত্রা এত ছিল, 3 মিনিট পর ঘনমাত্রা এত হলো, তাহলে বিক্রিয়াটির প্রাথমিক হার কত আসলে, ওকে। একটু প্লিজ জানাও যে ক নাম্বার অঙ্কটা তোমরা বুঝতে পারলা কিনা ভাই, বলো একটু। আচ্ছা, থ্যাংক ইউ। আবুল কালাম বুঝতে পেরেছি ভাইয়া, এসপি দাস ক্লিয়ার, তারপর হচ্ছে মাহমুদুল হাসান শুভ, জি ভাইয়া বুঝেছি, থ্যাংক ইউ। জসিমউদ্দিন ক্লিয়ার, মহুবা সরকার বুঝেছি, আব্দুল আহাদ বুঝেছি, থ্যাংক ইউ। আর রুবেল সবাই বুঝেছ। ও বুঝে ভাইয়া, ত্রিক্রমেরটা একটু দেখান। আচ্ছা নিলয় কুমার, আমি ত্রিক্রমেরটাও যদি দেখাই দেখাতে পারবে, কারণ আরো অনেক ব্যাপার আছে। আচ্ছা আসতেছি, দাঁড়াও, এই অঙ্কটা আগে একটু শেষ করে নিই, দাঁড়াও আমি একটু শেষ করি, তারপর আসতেছি। এইবার তাহলে আমাদের সেম ভাবে 3 মিনিট পর হার কত হবে, একইভাবে dx/dt = k ইন্টু সি, ওটা সি প্রাথমিক, আবার 3 মিনিট পর হার ধ্রুবক তো সেম 0.05 ইন্টু 10⁻²। 3 মিনিট পর ঘনমাত্রা কত, এই যে ইন্টু 0.1209। এটাই হলো অ্যান্সার খ নাম্বার। খ নাম্বার অ্যান্সার হলো এইটা। এই তো হয়ে গেছে খ নাম্বার। খ নাম্বারটা আমরা করলাম।
ওকে, থ্যাংক ইউ, সবাই লিখেছো ক্লিয়ার। এখন খ নাম্বারটা একটু বলো তো ভাইয়া, খ নাম্বারটা ক্লিয়ার কিনা? ও আচ্ছা, আমরা যেটা নর্মালি একটা বিক্রিয়া দেওয়া থাকলে সেই বিক্রিয়ার বেগের ক্ষেত্রে ওটা বের করি, বাট এখানে বিক্রিয়ার ক্রম উল্লেখ করেছে ভাইয়া। এই যে দেখো এখানে বিক্রিয়ার ক্রম উল্লেখ করেছে, কোন ক্রমের বিক্রিয়া মানে কত ঘাতের সমানুপাত, আর ওটা তো জেনারেল একটা বিক্রিয়া দেওয়া ছিল, সেই বিক্রিয়ার বেগটা আমরা বের করেছিলাম। মুফতাসিম সাজিদ না কোনটা কি বলো, আচ্ছা সরি, মারুফুর নবী দাওয়ান, বুঝতে পেরেছো ভাইয়া? তুমি যেটা বলছো এটা মিলছে না, মিলবে না তো ভাইয়া, কারণ এটা বিক্রিয়ার ক্রম উল্লেখ করা আছে, প্রথম ক্রম, তাহলে কোন ঘাতের সমানুপাতিক সেটা তো আমরা জানি। আর ওই বিক্রিয়াগুলো হলো জেনারেল একটা বিক্রিয়ার কতটুকুতে পরিবর্তন হলো আর কি, ঠিক আছে? ওকে, টাইম কাউন্ট করলাম না কেন, কারণ হার তো দেওয়াই আছে রে ভাই, বিক্রিয়া হার, এই যে হারটা তো আমরা টাইম কাউন্ট করবো না কেন? এই যে হারটা আমরা বের করলাম, তো হারই তো বের করছি, এখানে হার ধ্রুবক দেওয়া আছে আর ঘনমাত্রা দেওয়া আছে, টাইম আসতেছে কোথায় এখানে বলো দেখি? আর হার ধ্রুবক করতে গেলে তো টাইম আলটিমেটলি চলে এসছে যে পার সেকেন্ড, ঠিক আছে? কে জিজ্ঞেস করলো এটা? ও আচ্ছা, সাদি আফরিন, বুঝতে পেরেছো ভাই, যে টাইম তো আসতেছে এখানে, হার ধ্রুবক। ওকে, থ্যাংক ইউ, এখন তোমরা মোটামুটি লিখেছো, এটা ক্লিয়ার। আচ্ছা, এখন তোমরা দুই একজন জিজ্ঞেস করছো শূন্যক্রম এগুলো, তাই না? আচ্ছা, অনেকগুলো পেজ ওপেন হয়ে গেছে না? ওকে, শোনো ভাই, বিক্রিয়ার ক্রম সর্বোচ্চ 3 হতে পারে। আমি তো খুব সিম্পলি বুঝালাম তোমাদের, আমি তোমাদের যেগুলো নিয়ে আলোচনা করেছি, এই যে বিক্রিয়ক, এই যে একরকম বিক্রিয়ক, বাট দুইটা যদি আলাদা বিক্রিয়ক হয়, তখন হার ধ্রুবকের রাশিমালাগুলো ভিন্ন হয়। আর তৃতীয় ক্রম বিক্রিয়াটা তোমাদের সিলেবাসে না, এটা দিবে না, এটা অনেক অন্যভাবে চিন্তা করতে হয়, এমনকি এটা অ্যাডমিশন টেস্টেও দেয় না। অ্যাডমিশন টেস্টেও তোমাদের কোশ্চেন যদি কোনোটা দেয়, প্রথম ক্রম, শূন্য ক্রম এবং দ্বিতীয় ক্রম থেকে দিবে। ওকে, তাহলে এই মোটামুটি আমরা ক্রম এবং বিক্রিয়ার বেগ সংক্রান্ত যে অঙ্কগুলো ছিল সেগুলো আমরা কমপ্লিট করলাম। ওকে, তো তোমরা আমাকে প্লিজ একটু জানাও যে এই পর্যন্ত, অর্থাৎ এই যে 7 নাম্বার প্রশ্ন বিক্রিয়ার ক্রম পর্যন্ত তোমাদের এখানে যা আছে, আর এসপি দাস আমাকে জিজ্ঞেস করেছে বিক্রিয়া হার ধ্রুবকের বৈশিষ্ট্যগুলো বুঝতে পারছি না। আচ্ছা, এটা আপাতত বোঝার দরকার নাই, আমি তাহলে তোমাদের গতিবিদ্যাটা কমপ্লিট করি, তাহলে তোমরা আমি ইনশাআল্লাহ বুঝতে পারবা। তাহলে এই যে বিক্রিয়ার হার ঘনমাত্রার উপর কিভাবে রিলেটেড সেইটা আমরা দেখলাম। তো আমি এখন তাপমাত্রার সাথে সম্পর্ক দেখতে যাব, তার আগে তোমরা আমাকে একটু প্লিজ বলো এই পর্যন্ত তোমাদের কোনো প্রবলেম আছে কিনা? ক্রম দেওয়া না থাকলে তো প্রথম ক্রম দেয় না, ক্রম দেওয়া না থাকলে তোমরা জেনারেল যেভাবে বিক্রিয়ার হার বের করেছো, তখন এই হার ধ্রুবকের মানটানগুলো ভাবে দেওয়া থাকবে না, দেখবে ভাই। যদি বিক্রিয়ার হার ধ্রুবক যদি দেওয়া আছে, হার ধ্রুবক দেওয়া আছে মানে বিক্রিয়া ক্রম উল্লেখ করবে, আর যদি ক্রম হার ধ্রুবক দেওয়া না থাকতো তাহলে ক্রম উল্লেখ করতো না। তোমাদের জেনারেল যেভাবে তোমরা এই অঙ্কগুলো করেছে এইভাবে করতে আর কি, ঠিক আছে? অঙ্ক দেখলেই বুঝতে পারবা, এটা নিয়ে টেনশন নাই। ওকে, ক্রম অবশ্যই অঙ্কে দেওয়া থাকবে, ক্রম দেওয়া না থাকলে প্রথম ক্রম দেখবো, এটা ঠিক না। আচ্ছা, নিলয় কুমার এই পর্যন্ত ক্লিয়ার, থ্যাংক ইউ। রাজ্জাক আফজাল লিখেছো না স্যার, আরিফিন লিখেছো ক্লিয়ার, জসিমউদ্দিন নো প্রবলেম, রাফিউল ইসলাম অভি ক্লিয়ার। ওকে ওকে, পিন্টু অবশ্যই প্রবলেম বেরোলে বলবা ভাইয়া। শামসু যে H2 বিয়োজনটা দেখেন ভাইয়া, কোনটা বলেছো তুমি ভাইয়া? কোন অঙ্কের কথা বলছো? কত নাম্বার অঙ্ক? অঙ্কের নাম্বারগুলো ভাই উল্লেখ করতে হবে, বুঝছো? ওকে, এই যে এটা কি বলেছে, এই দ্রবণকে রেখে দিলে 5 সেকেন্ড পর দ্রবণটির ঘনমাত্রা পরিমাপ করে এত পাওয়া গেল। এর বিয়োজন বিক্রিয়ার গড় বেগ, বিয়োজন বিক্রিয়া করে এখান থেকে কি কি উৎপন্ন হচ্ছে সেটা তোমার উল্লেখ করে নাই আসলে, ঠিক আছে? তো এটা জেনারেল তো করবা তুমি, C2 - C1 বাই ΔT দিলেই তো ভাই অঙ্কটা হয়ে যায়। ওকে, শুধু বিয়োজন, জাস্ট শুধু বিয়োজন, এটার সাথে ওটার কোনো সম্পর্ক নাই ভাই, তুমি যেটা সমাধান মনে করছো আর কি। ওকে ওকে, তাহলে মোটামুটি তোমাদের
এই পর্যন্ত কোনো প্রবলেম নাই, তাই তো? এবং রুম একটু করবা ভাইয়া তোমরা, আমার বিশ্বাস তাহলে প্রবলেম আর হবে না তোমাদের। ওকে, শামসুজ্জোয়া ইবনে আজিজ, বুঝতে পেরেছো ভাইয়া? এখান থেকে H2O2 ভেঙে কি হবে? ভেঙে তোমাদের হাইড্রোজেন আর অক্সিজেন তৈরি করবে, H2 প্লাস O2। অসুবিধা কি? H2 প্লাস O2, পানি H2 হাইড্রোজেন বা অক্সিজেন ভেঙে কি হয়? হাইড্রোজেন আর অক্সিজেন, H2 প্লাস O2। ওকে, আচ্ছা এইবার চলে যাব আমরা বিক্রিয়ার বেগ তাপমাত্রার সাথে কিভাবে সম্পর্কিত। দেখছো, এইটা পড়তে গেলে সক্রিয়ণ শক্তি, অ্যাক্টিভেশন এনার্জি নামে একটা টপিকস আছে, সেইটা জাস্ট আজকে আমি শুরু করছি, শেষ করব না, যা শুরু করব। দেখো তোমরা একটু, আমি আবারও তোমাদের মনে করে দিচ্ছি, অধ্যায়টা কিন্তু খুবই বেসিক অধ্যায়। তোমরা যদি মনোযোগ সহকারে জিনিসগুলো না দেখো ভাইয়া, তাহলে বুঝতে পারবা না। দেখো, ধরো বাজারে একটা প্রোডাক্টের দাম হচ্ছে 500 টাকা। 500 টাকা একটা প্রোডাক্টের দাম হলো, লেখা তো সেই মাপের হলো। একটা প্রোডাক্টের দাম হলো ভাইয়া 500 টাকা। তো তুমি সাব্বির পকেটে করে 200 টাকা নিয়ে গিয়ে দোকানদারকে বলছো, এই যে আপনি 200 টাকা রাখেন, ওই প্রোডাক্টটা আমাকে দেন। দোকানদারকে ওই প্রোডাক্টটা তোমাকে দিবে? বলো তোমরা আমাকে, বলো প্রোডাক্টটা দিবে? অবশ্যই দিবে না। যেহেতু এই প্রোডাক্টের দাম হচ্ছে 500 টাকা, যেহেতু এই প্রোডাক্টের দাম হচ্ছে 500 টাকা, তাই যতক্ষণ পর্যন্ত তুমি এই 500 টাকা অর্জন করতে না পারছো, ততক্ষণ পর্যন্ত প্রোডাক্টটা তুমি কিনতে পারবা না। আশা করি আমার এই উদাহরণটা তোমরা বুঝতে পেরেছ, যে একটা প্রোডাক্টের দাম হলো 500 টাকা, তোমার কাছে যদি 200 টাকা বা এর চেয়ে কম টাকা থাকে, তুমি কখনোই প্রোডাক্টটা কিনতে পারবা না যতক্ষণ পর্যন্ত এই 500 টাকা অর্জন করতে না পারছো। এই যে এই 500 টাকা অর্জন না করা পর্যন্ত প্রোডাক্টটা কিনতে পারছো না, এটাকে বলি আমরা ওই প্রোডাক্টের সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তি, ওই প্রোডাক্টের সক্রিয়ণ শক্তি। অর্থাৎ অবশ্যই তোমাকে এই পরিমাণ সক্রিয়ণ শক্তি অর্জন করার পর তুমি প্রোডাক্টটা কিনতে পারবা। ঠিক তেমনই বিক্রিয়া হলেও তো তারা মানুষ, তো প্রত্যেকটা বিক্রিয়ার একটা নির্দিষ্ট শক্তি আছে, সক্রিয়ণ শক্তি আছে। অর্থাৎ বিক্রিয়ক অণুগুলো যতক্ষণ পর্যন্ত ওই শক্তিটা অর্জন করতে না পারছে, ততক্ষণ পর্যন্ত ওই বিক্রিয়াটা সংগঠিত হবে না। যে মিনিমাম শক্তি অর্জন না করা পর্যন্ত কোনো রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয় না। ধরো তুমি মনে করেছো এ আর বি দুইটা বিক্রিয়ক একত্রিত করবা আর প্রোডাক্ট হয়ে যাবে, এটা ভুল ধারণা। এই বিক্রিয়াটা ঘটার জন্য এ এবং বি এই দুটা বিক্রিয়ককে একটা মিনিমাম শক্তি অর্জন করতে হবে। কত শক্তি? ওই বিক্রিয়া ঘটার জন্য যে শক্তিটা দরকার, সেই শক্তি তারা কই পাবে? যদি সেই শক্তিটা খুব সামান্য হয়, তাহলে নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করেই সেই শক্তিটা গেইন করে ফেলবে তারা। আর যদি দেখা যায় না সেই শক্তির পরিমাণটা অনেক বেশি, তাহলে বাহির থেকে শক্তি দিয়ে ওই শক্তিটা অর্জন করিয়ে তারপর বিক্রিয়াটা সংগঠিত হবে। মানে বিষয়টা এরকম, প্রোডাক্টের দাম 500 টাকা, তো তোমার কাছে 450 টাকা আছে, তো আর 50 টাকা তোমার দরকার, ওই কোনো বন্ধুর কাছ থেকে ধার নিয়ে প্রোডাক্টটা কিনে ফেলতে পারবা। কিন্তু দাম 500 টাকা, আছে তোমার কাছে 50 টাকা। তাহলে এবার কি করতে হবে? তোমার বাবা মা বা তোমার মামা খালু কেউ তোমাকে এই বাকি 450 টাকা দিলে এই 500 টাকা তুমি অর্জন করতে পারবা। মোট কথা হচ্ছে 500 টাকা তোমাকে অর্জন করতেই হবে। এইটা অর্জন না করা পর্যন্ত তুমি প্রোডাক্টটা কিনতে পারবা না। তো বিক্রিয়ার ক্ষেত্রেও তাই, যে কোনো বিক্রিয়া ঘটার জন্য বিক্রিয়ক অণুগুলোকে মিনিমাম একটা শক্তি অর্জন করতে হয়। যে শক্তি অর্জন না করা পর্যন্ত বিক্রিয়াটা সংগঠিত হবে না। এখন যদি বলো তোমরা সেই শক্তিটা বিক্রিয়ক অণুগুলো কই পাবে ভাইয়া? তারা নিজেরা ধাক্কাধাক্কি করেও পেতে পারে। যদি ধাক্কাধাক্কি করে ওই পরিমাণ শক্তি অর্জন করা সম্ভব না হয়, তাহলে বাহির থেকে শক্তি দিতে হবে, দিয়ে সেই শক্তিটা অর্জন করতে হবে। মোট কথা হচ্ছে ওই শক্তিটা অর্জন না করা পর্যন্ত বিক্রিয়াটা সংগঠিত হবে না। যে মিনিমাম শক্তি অর্জন না করা পর্যন্ত বিক্রিয়া সংগঠিত হবে না, সেই শক্তিটাকেই বলি ওই বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি। ওটাই হলো অ্যাক্টিভেশন এনার্জিটাকে আমরা এইভাবে প্রকাশ করি।
তৌফিক ওমর নাফিস, বুঝতে পারছো ভাইয়া? ইটা হলো এনার্জি। আমরা যখন গতিশক্তি বুঝাই কি ই কে দেই না, কাইনেটিক এনার্জি। যেহেতু অ্যাক্টিভেশন এনার্জি ই বড় হাতের এ দেই না, অবশ্য ছোট হাতের এ দেই। এই অ্যাক্টিভেশন এনার্জিকে আমরা ই এ দ্বারা প্রকাশ করি। প্লিজ তোমরা আমাকে একটু বলো সংজ্ঞাটা। খুব গত 3 দিন যে ক্লাসগুলো করেছ এই সক্রিয় শক্তি টপিকসটা ওর চেয়েও ইন্টারেস্টিং। প্রত্যেকটা টপিকস মজার। বললাম তো তোমরা হোমওয়ার্ক তেমন থাকবে না জানো। এই চ্যাপ্টার ক্লাস করবা, ক্লাসগুলি রুমে গিয়ে আবার বারবার দেখবা, ক্লাসের বিষয়গুলো চিন্তা করবা, তাহলেই হয়ে যাবে। থ্যাংক ইউ। আবুল কালাম লিখেছো, ভালোভাবে বুঝেছি ভাইয়া। আর কেউ যে সক্রিয় শক্তির সংজ্ঞাটা আসলে যে মিনিমাম শক্তি অর্জন না করা পর্যন্ত বিক্রিয়ক অণুগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের উপযোগী হয় না, তাদেরকে বলি আমরা, সেই পরিমাণ শক্তিকেই বলি আমরা ওই বিক্রিয়ার সক্রিয় শক্তি। তানিয়া লিখেছো, বুঝেছি। রুবেল হক মানে সাবরিনা, দেলওয়ার হোসেন থ্যাংক ইউ। বৃষ্টি বুঝেছি। তৌফিক ওমর বুঝেছি, থ্যাংক ইউ। শামিমা সামসাদ লিখেছে, অসাধারণ উদাহরণ ভাইয়া, এবার ফিলিংস পেলাম, থ্যাংক ইউ। আস্তে আস্তে ফিলিংস আরো বাড়বে দেখবা। আমি আমার বুক থেকে হৃদয় থেকে বলতেছি যে এই অধ্যায়টা খুবই মজার, খুব ভালো লাগবে। আর আমার কাছে পড়ার পরেও যদি এই অধ্যায় কারোর কাছে কঠিন মনে হয়, আমার গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না আসলে। হ্যাঁ, এত মজার একটা অধ্যায়। তো শোনো, মনে করো এই যে দেখো ভাইয়া, এ বি একটা বিক্রিয়ক সি এর সাথে বিক্রিয়ায় অংশ নিচ্ছে। তারা ধাক্কাধাক্কি করে হোক আর বাইরে থেকে শক্তি দিয়ে হোক না কেন, যেভাবেই হোক না কেন, তারা একটা তাদের ওই বিক্রিয়ার যে সক্রিয় শক্তি সেইটা তারা গেইন করলো, তারা অর্জন করলো। অর্জন করলে কি হবে? স্বাভাবিক দেখো, এই যে খেয়াল করো, বি যখন আস্তে 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 সি এর সাথে বন্ড তৈরি করতে চাইবে। আচ্ছা, এইভাবে লিখলে তোমরা একটু বুঝতে সুবিধা হবে। দাঁড়াও দাঁড়াও, এইভাবে লিখলে সুবিধা হবে ভাইয়া, বুঝছো? ধরো সি প্লাস এ বি, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে, আর কিছু না। দেখো, সি যখন এর সাথে বন্ড তৈরি করতে চাইবে, এর সাথে যখন বন্ড তৈরি করতে চাইবে, ব্যাপারটা এরকম। আমি এর আগে উদাহরণটা দিয়েছি, আমাদের স্টার জলসা, স্টার প্লাস নাটকে যেটা দেখি, একজন বিবাহিত ছেলে আরেকটা মেয়ের সাথে রিলেশন তৈরি হচ্ছে। স্টার প্লাস স্টার জলসা নাটকের তো এগুলোই কাহিনী, তো আমরা জানো যে একটা বিবাহিত ছেলে আরেকটা মেয়ের সাথে রিলেশন তৈরি হচ্ছে। তো নতুন মেয়েটার সাথে রিলেশন তৈরি হবে, তাদের বিবাহিত জীবনে কিন্তু ফাটল শুরু হবে, তার বউয়ের সাথে বন্ধন কিন্তু কমতে শুরু করবে। এখানেও তাই। সি, এরা ধরো বিবাহিত মানুষ, এরা যৌগ গঠন করে আছে। সি যখন এর সাথে সক্রিয় শক্তি অর্জন করে বন্ড তৈরি করতে চাইবে, বি তখন এখান থেকে কিন্তু বের হয়ে চলে যেতে চাইবে। অর্থাৎ একটা নতুন বন্ড যখন ক্রিয়েট হচ্ছে, পুরাতন বন্ড তখন দুর্বল হতে শুরু করেছে। সি যখন দেখা যাচ্ছে পরিপূর্ণভাবে এর সাথে বন্ড আবদ্ধ হয়ে গেল, বি তখন কিন্তু পরিপূর্ণভাবে বের হয়ে চলে যাবে। তাহলে এটা হলো রিয়াক্টেন্ট, বিক্রিয়ক, এইটা হলো প্রোডাক্ট। আর এই যে বিক্রিয়ক অণুগুলো নির্দিষ্ট সক্রিয় শক্তি অর্জন করার পর এই যে মধ্যবর্তী একটা অবস্থা তৈরি হলো, এইটাকে বলি আমরা সক্রিয়ণকৃত। এই অবস্থাটাকে বলি আমরা সক্রিয়ণকৃত জটিল। এই অবস্থাটাকে বলি আমরা সক্রিয়ণকৃত জটিল, মানে বিক্রিয়ক অণুগুলো সক্রিয়ণকৃত হয়ে একটা জটিল অবস্থার সৃষ্টি করেছে। এইটাকে বলি আমরা সক্রিয়ণকৃত জটিল। খুলনা বিশ্ববিদ্যালয় ৯-১০ সালে এই এমসিকিউটা দিয়েছে যে একটা পুরাতন বন্ধন ভাঙছে, একটা নতুন বন্ধন তৈরি হচ্ছে। এই মধ্যবর্তী অবস্থাটাকে আমরা কি বলি? আসলে সক্রিয়ণকৃত জটিল বলে থাকি আমরা। আমাকে প্লিজ এইটুকু বুঝতে পেরেছে কিনা একটু কমেন্টে জানাও, যে যে কোনো বিক্রিয়া ঘটার জন্য বিক্রিয়ক অণুগুলোকে একটা নির্দিষ্ট সক্রিয় শক্তি অর্জন করতে হয়। যে শক্তি অর্জন না করা পর্যন্ত বিক্রিয়াটা সংঘটিত হয় না, সেই শক্তিটাকে বলি আমরা সক্রিয়ণ শক্তি। আর সক্রিয়ণ শক্তি অর্জন করার পর যখন উৎপাদ তৈরি হওয়ার মাঝখানে কি হয়, একটা নতুন বন্ধন তৈরি হয় আর পুরাতন বন্ধন ভাঙ্গে, এইটাকে আমরা কি বলে থাকি? সক্রিয়ণকৃত জটিল। ওকে, আমি তোমাদের এই এমসিকিউটা দেখাচ্ছি ভাইয়া। আমি এমসিকিউটা আছে এখানে, বোধহয় এমসিকিউটা না, একটু দাঁড়াও। দেখো আমি দেখাচ্ছি তোমাদের।
এটা খুলনা বিশ্ববিদ্যালয়, এই যে পেয়েছি 6-7 দিয়েছে ভাইয়া, খুলনা বিশ্ববিদ্যালয় 6-7। দেখো বিক্রিয়ক অণুগুলো পরস্পর সংঘর্ষ করে যখন পুরনো বন্ধন ভাঙতে এবং নতুন বন্ধন সৃষ্টি হতে শুরু করে তখন ওই অবস্থাটাকে কি বলা হয়? দেখছো, বিক্রিয়ক অণুগুলো পরস্পর সংঘর্ষ করে যখন পুরনো বন্ধন ভাঙতে এবং নতুন বন্ধন তৈরি করতে শুরু করে তখন ওই অবস্থাটাকে কি বলা হয়? বিক্রিয়ার ক্রম ন, বিক্রিয়ার গতির হার ন, স্বক্রিয়কৃত জটিল নাকি সক্রিয় শক্তি? পুরাতন বন্ধন ভাঙছে, নতুন বন্ধন তৈরি হচ্ছে, ওইটাকে বলা হয় সক্রিয়কৃত জটিল। দেখছো এমসিকিউ দিয়েছে ভাইয়া, এইভাবে আমাদের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় দিতে পারে। ওকে, ওকে আচ্ছা, তোমরা আমাকে একটু জানাও তো এখন ভাইয়া, বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি, বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বেশি হলে, বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বেশি হলে, বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বেশি হলে বিক্রিয়ার বেগ কমবে, বাড়বে। প্রথমে কমবে, তারপর বাড়বে। ডি নাম্বার বলা কঠিন। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও, আমাকে প্লিজ একটু কমেন্টে জানাও ভাইয়া, যে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বেশি হলে বিক্রিয়ার বেগ বাড়বে। আচ্ছা, মারুফুর নবী দামান লিখছো কমবে, আরিয়ান লিখেছো কমবে, আবুল কালাম লিখছো বাড়বে, বৃষ্টি লিখেছো বাড়বে, মারুফুর কমবে, শামসুজ্জাহ ইবনে আজিজ কমবে, তৌফিক ওমর নাফিস লিখছো বাড়বে, হেনা লিখেছো বি মানে বাড়বে, নূরে আফসানা এ, সৌরভ চৌধুরী এ, নিলয় কুমার তন্নি বি, তন্ময় ইসলাম এ, তার মানে বাড়বে কমবে, মিশ্র প্রতিক্রিয়া। আচ্ছা একটু মাথা খাটাও তো ভাই তোমরা, যে একটা প্রোডাক্টের দাম হচ্ছে 500 টাকা, মানে সক্রিয় শক্তি যে 500, তখন বেশি ছেলে মেয়ে প্রোডাক্টটা কিনতে পারবে না 300 টাকা হলে বেশি কিনতে পারবে? 500 টাকা অর্জন করা অনেকের পক্ষেই কঠিন, 300 টাকা অর্জন করা 500-র চেয়ে সহজ। অর্থাৎ সক্রিয় শক্তি বেশি, তার মানে কি বিক্রিয়ক অণুগুলোকে বেশি পরিমাণ শক্তি অর্জন করতে হবে। ওই পরিমাণ শক্তি অর্জন করা অনেক বিক্রিয়কের পক্ষেই কিন্তু কঠিন হয়ে যায়। তাই সক্রিয় শক্তির মান বেশি হলে বিক্রিয়ার বেগ কমে যাবে। যদি প্রোডাক্টের দাম কম হয় তাহলে সেল বেশি না, দাম যদি কম হয় তাহলে ওই কম পরিমাণ টাকা অর্জন করা অনেকের পক্ষেই সম্ভব। আর দাম যদি বেশি হয় অত বেশি পরিমাণ টাকা অর্জন করা অনেকের পক্ষে সম্ভব নাও হতে পারে। তাই অবশ্যই সক্রিয় শক্তির মান যদি বেশি হয় ভাই, বিক্রিয়ার বেগ তাহলে কম হবে। তোমরা যারা ভুল করে বি উত্তর দিয়েছিলা তারা এখন বুঝতে পেরেছো কিনা বলো? যারা ভুল উত্তর দিয়েছিলা, শক্তি বেশি হলে বিক্রিয়াটা তাড়াতাড়ি, তোমার কাছে টাকা বেশি থাকলে তুমি বেশি প্রোডাক্ট কিনতে পারবা, কিন্তু তোমার কাছে টাকা কত আছে এটা তো বলা হয়নি, প্রোডাক্টের দাম কত সেটা বলা হয়েছে। বিক্রিয়ক অণুগুলো যদি বেশি শক্তি লাভ করে তাহলে তো বিক্রিয়া তাড়াতাড়ি ঘটবে, কিন্তু শর্ত দেওয়া হয়েছে বেশি শক্তি অর্জন করতে হবে, সেই শর্ত। লাবণী তুমি বলেছো ভাইয়া শক্তি বেশি হলে তো বিক্রিয়া তাড়াতাড়ি করবে। হ্যাঁ, বিক্রিয়ক অণু তোমার কাছে বেশি টাকা থাকলে তো তুমি বেশি প্রোডাক্ট কিনতেই পারবা, কিন্তু তোমার কাছে টাকার কথা বলিনি তো, আমি প্রোডাক্টের দাম জিজ্ঞেস করছি। সক্রিয় শক্তি বেশি মানে কি বিক্রিয়ার শক্তি, ওইটা বেশি হলে ওইটা অর্জন করা তো অনেকের পক্ষেই কঠিন হবে। লাবণী বলো ভাই, ব্যাপারটা বুঝতে পারলা কিনা? লাবণী একটু বলো ভাইয়া, বুঝতে পারলা কিনা তুমি বিষয়টা? মাথায় রাখবা যে প্রোডাক্টের দাম 500 টাকা, তোমার কাছে যদি 800 টাকা থাকে তুমি তো আরো সহজে প্রোডাক্ট কিনতে পারবা, সেটা তো বলিনি আমি তোমাকে। আমি প্রোডাক্ট তোমার কাছে 800, প্রোডাক্টের দাম 1000, তাহলে বলো আমি তোমার কাছে কত টাকা আছে সেটা বলিনি, প্রোডাক্টের দাম কত সেটা বলেছি। মানে বিক্রিয়ক অণুগুলো শক্তি বেশি সেটা বলিনি আমি, আমি জিজ্ঞেস করছি বিক্রিয়ার সক্রিয় শক্তি, মানে ওই পরিমাণ শক্তি অর্জন করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে বিক্রিয়ার বেগ
বিক্রিয়ার বেগ সক্রিয়ণ শক্তির বিক্রিয়ার বেগ সক্রিয়ণ শক্তির ব্যস্তানুপাতিক। বিক্রিয়ার বেগ সক্রিয়ণ শক্তির ব্যস্তানুপাতিক। এখন তোমরা বিষয়টা ক্লিয়ার কিনা আমাকে ভাই একটু জানাও যে বিষয়টা ক্লিয়ার কিনা। বিক্রিয়ার বেগ সক্রিয়ণ শক্তির ব্যস্তানুপাতিক, এখন তোমরা বিষয়টা ক্লিয়ার কিনা। দেখছো আজকে চতুর্থ ক্লাস, অথচ কতটুকুই বা পড়া হয়েছে খেয়াল করো, খুবই অল্প পরিমাণ। কারণ বেসিক জিনিস থাকলে ক্লাস একটু কমই হয়, কিন্তু বিষয়গুলো অনেক ইন্টারেস্টিং হয়, অনেক মজার হয়। যারা নিয়মিত ক্লাস করছে আমাদের স্যার অর্গানিক কেমিস্ট্রির বুঝছো আজিজুল হক স্যার, উনি একটা কথা বলেন যে ধরো তুমি একটা জিনিস বোঝো নাই, বারবার বারবার চিন্তা করবা, বারবার পড়বা, পড়তে পড়তে ওই না বোঝা জিনিসটা যে কখনো বুঝে গেছো নিজেই বুঝতে পারবা না। মানে বারবার পড়তে হয়, বারবার দেখতে হয়, তাহলে অনেক না বোঝা জিনিসও ভাই অনেক ভালোভাবে বোঝা যায়। এই যে সক্রিয়ণ শক্তির সংজ্ঞা দেখছো কত সালে এসছে, দেখো ভাইয়া, সক্রিয়ণ শক্তির সাথে বিক্রিয়ার হারের সম্পর্ক ব্যস্তানুপাতিক। যেটা বললাম, পারস্পরিক সংঘর্ষ বা অন্য কোনো উপায়ে কোনো অণু যে অতিরিক্ত শক্তি লাভ করে বিক্রিয়ায় অংশগ্রহণ উপযোগী হয় তাকে সক্রিয়ণ শক্তি বলে, একে ইয়ে দ্বারা প্রকাশ করা হয়। এই যে সক্রিয়ণ শক্তির সাথে বিক্রিয়ার হারের সম্পর্ক। ওকে, আগামী পর্বে আমরা দেখব হারের উপর তাপমাত্রার প্রভাব, সক্রিয়ণ শক্তি, এগুলো নিয়ে আরো ইন্টারেস্টিং জিনিস আছে। তাহলে দেখছো আজকে তোমাদের হোমওয়ার্ক কিন্তু একটাই, শুধু সক্রিয়ণ শক্তি। এই অধ্যায়টা এটাই সবচেয়ে মজার। এখন তুমি যদি মনে করো ওই সামান্য একটু সক্রিয়ণ শক্তি তো পড়ে নেব 5 মিনিট, তাহলে আগামী ক্লাসটা তোমার কাছে কঠিন মনে হবে। আমি আশা করি যে 4টা ক্লাস আমি নিয়েছি অধ্যায়ের, 4টা ক্লাস খুব মনোযোগ দিয়ে করবা, খুব বেশি মজা পাবা এই অধ্যায়টা পড়তে তোমরা। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।